আসসালামু আলাইকুম এভরিওয়ান। অপরাধ গল্পের 10 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। স্যারের নাম হচ্ছে আব্দুল রাজ্জাক। তিনি চট্টগ্রাম বিভাগের আর্মির হেড অফিসার এবং আমি সবাই জানে আমি আর্মির চাকরি করি না, কিন্তু আমি স্যারের অধীনে এসকে ধরার জন্য সিক্রেট এজেন্ট হিসাবে আছি। এটা শুধু আমি আর স্যার জানে। রাজ্জাক স্যার বলল, তা ওই দিকের খবর কি? আমি বললাম, স্যার আস্তে আস্তে গোড়ায় পৌঁছাচ্ছি। স্যার বলল, আচ্ছা এই এসকে কে বা কোথায় থাকে? তুমি কি তার কোনো খোঁজ পেয়েছো? আমি বললাম, না স্যার, তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি, তবে আমি তাকে খুঁজে বের করব, দেখিয়েন স্যার। স্যার বলল, তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। আমি বললাম, স্যার আমার মনে হয় নাইম ছাড়াও এসকের লোক আরও আছে আমাদের স্পেশাল ফোর্সে। স্যার বলল, হতে পারে, আচ্ছা আমি নিজামুদ্দিনকে বলে খোঁজ লাগাবো। আমি বললাম, ওকে স্যার, তা আমাকে এখানে ডাকার কারণ কি? স্যার বলল, খবর আছে আগামী 20 তারিখের মধ্যে দেশের ভিতরে অনেক মারাত্মক অস্ত্র ও বোমা আসবে। যদি এইসব আসে তাহলে এসকে এই দেশ ধ্বংস করে দিবে। আমি বললাম, আজ হচ্ছে 2 তারিখ, তার মানে আরো 18 দিন সময় আছে। সমস্যা নাই স্যার, আমি থাকতে এটা কোনোদিন সম্ভব না, আর সব প্ল্যান করে রাখবো। স্যার বলল, ওকে, তুমি তোমার মতো করে করিও। আমি বললাম, আর স্যার এই মিশনের কথা যাতে কেউ না জানে। স্যার বলল, ওকে, জানবে না। আচ্ছা আরেকটা কথা, তুমি মন্ত্রী রহমানকে ধরছো না কেন? তাকে ধরলে তো সব সমাধান হয়ে যায়। আমি বললাম, স্যার আপনি জানেন না, ওই শালা তার প্রথম ছেলে মরার পর হালকা কুকর্ম জানাজানি হয়ে লুকিয়ে আছে। এখন তো আরেক ছেলে গেছে, এখন তার সব খারাপ কাজ লোকে জানে, এখন কি করে বের হবে? স্যার বলল, তাহলে খোঁজ লাগাও। আমি বললাম, ওই শয়তানকে খুঁজতেছি, পাচ্ছি না। স্যার বলল, ওকে, এখানে বেশিক্ষণ থাকা ভালো হবে না, দরকার হলে কল দিব, কেমন? আমি বললাম, ওকে স্যার। তারপর আমি আমার মতো স্যারের মতো করে চলে গেল। বাড়ি যাওয়ার পথে ফুচকা দেখতে পেলাম, তাই দেরি না করে নীলার জন্য ফুচকা নিয়ে আবার গাড়ি চালাতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলাম। তারপর রুমে ঢুকে দেখি নীলা আয়নার সামনে বসে চুল শুকাচ্ছে। আমি আর দেরি না করে নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার চুলে মুখ ডুবিয়ে দিলাম। কি সুগন্ধ, কি এক অজানা নেশা কাজ করছে। এইদিকে আমার ছোঁয়া পেতে নীলার শরীরে যেন কারেন্ট বয়ে গেল। নীলা বলল, এই কি করছো? আমি বললাম, আমি আমার বউয়ের সাথে যেটা ইচ্ছা সেটা করব, তাতে তোমার কি? নীলা বলল, তার স্বামী মশাই, আমি যে তোমার বউ এটা কি তোমার মাত্র মনে হলো? আমি বললাম, না, মাত্র কেন মনে হবে? নীলা বলল, তাহলে আমাকে না বলে কোথায় চলে গিয়েছো? আমি বললাম, একটা কাজ ছিল সেখানে। আচ্ছা আমার না চকলেট খেতে মন চাইছে। নীলা বলল, তা আমাকে কেন বলছো? আসার সময় নিয়ে আসলে তো হতো। আমি বললাম, সেটা তো তোমার কাছেই আছে। নীলা বলল, একদম আজে বাজে চিন্তা মাথায় আনবে না বলে দিলাম। যাও ফ্রেশ হয়ে আসো, একটু পর খাবার খেতে ডাকবে। আমি বললাম, আচ্ছা যাবো, একটা দিয়ে যাও না আমার বউ। নীলা বলল, মার খাবা নাকি যাইবা? আমি বললাম, দেখ তোমার কাছে আসবই না, আমি দেখবো মজা। এটা বলে ফ্রেশ হতে চলে গেলাম। আর নীলা আমার যাওয়ার দিকে তাকিয়ে মুস্কা একটা হাসি দিয়ে বলল, পাগল একটা, আমিও দেখমু তুমি আমার উপর কতক্ষণ রাগ করে থাকতে পারো। এটা বলে বিছানার দিকে তাকাতেই নীলা দেখতে পেল পলিথিনে কিছু একটা আছে। তাই নীলা বিছানার সামনে গিয়ে পলিথিন খুলে দেখে সেখানে ফুচকা। পাগলটা আমার জন্য ফুচকা আনলো আর আমি নাকি তাকে রাগিয়ে দিলাম। থাক, রিফাত ফ্রেশ হয়ে আসুক, দেখা যাবে না। এইদিকে আমি ফ্রেশ হয়ে রুমে দেখি নীলা নেই, মনে হয় নিচে গিয়েছে। আমি রেডি হয়ে খাবার খেতে গেলাম। সবাই দেখি খাবার টেবিলে বসে আছে। আমি বললাম, আরে তোমরা বসে আছো কেন? খাবার খাও। বাবা বলল, আমরা তোর জন্য বসে আছি, আয় খেতে বস। তারপর সবাই মিলে একসাথে খাবার খেতে লাগলাম। খাবারের স্বাদ আজ আলাদা, কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আমি আর কিছু না ভেবে খাবার খাওয়া শেষ করে তারপর বললাম, আম্মু আজকে খাবারের কেমন জানি অন্যরকম লাগছে। আম্মু বলল, লাগবে না, আমার বৌমা রান্না করেছে। আমি বললাম, তাই তো বলি, আজকে খাবার তেমন মজা হলো না কেন? এটা বলে নীলার দিকে তাকাতেই দেখি নীলা আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। নিহাল বলল, মিথ্যা কেন বলছো ভাইয়া, খাবার তো অনেক মজা হয়েছে। আমি বললাম, তোমাদের কাছে ভালো লাগলো, আমার কাছে ভালো লাগেনি। দাদু বলল, তোর যেহেতু আমার নাত বউয়ের রান্না ভালো লাগেনি, তাহলে আজ থেকে বাইরে খাবি। নীলামা, আজ থেকে রিফাতের জন্য খাবার বন্ধ। যাক বাবা, চেয়েছিলাম মজা করতে, পেয়ে গেলাম শাস্তি। নীলা বলল, দাদু তুমি ঠিক বলছো। আমি বললাম, আরে দাদু এমন করে বলছো কেন, আমি তো মজা করছিলাম। আমার কথা শুনে দাদু আর কিছু বলতে যাবে তার আগেই দাদুর ফোনটা বেজে উঠলো। তাই দাদু ফোন ধরে বলল, হ্যালো মামুন, ফোন দিলা যে, কিছু কি হয়েছে? মামুন হচ্ছে আমাদের অফিসের ম্যানেজার। মামুন বলল, না স্যার, তেমন কিছু না, আসলে 2টা বাজে একটা মিটিং আছে, তাই আমি করব নাকি আপনি? দাদু বলল, থাক, তোমার আর কষ্ট করতে হবে না, আমার নাতি যাবে। মামুন বলল, ওকে স্যার, তাহলে আমি ফাইল গুছিয়ে রাখছি। দাদু বলল, কর। আমি বললাম, দাদু কিছু কি হয়েছে? দাদু বলল, তোকে অফিসে যেতে হবে, 2টার দিকে মিটিং হবে। আমি বললাম, ও আচ্ছা যাবনি। দাদু বলল, দেখ আমাদের এখন সাবধানে কাজ করতে হবে, কারণ কোম্পানি এখন অনেক লসে আছে। আমি বললাম, দাদু তুমি চিন্তা করিও না, আমি সব সামলে নিব। এটা বলে খাবার টেবিল থেকে উঠে আমি আমার রুমে চলে গেলাম। রুমে এসে বিছানায় শুয়ে ফোনে কিছু কাজ করছি, হঠাৎ নীলা আমার গায়ের উপর উঠে আমার ফোন হাত থেকে নিয়ে একপাশে রেখে দিল। আমি বললাম, এটা কি হলো, এমন করছেন কেন?
নীলা বলল, আমার বর, আমি যা ইচ্ছা তাই করব, তাতে তোর কি? আমি বললাম, আমার সব। নামেন আমার উপর থেকে। নীলা বলল, না নামবো না, আগে বল আমার রান্না মজা হয়নি এটা বললি কেন? আমি বললাম, আমার মুখ, আমি যা ইচ্ছা তাই বলবো, আমার উপর থেকে নামো। নীলা আমার গাল টেনে দিয়ে বলল, ও মা গো, আমার দামের এত রাগ কোথা থেকে আসে গো? আমি বললাম, আমি আপনাকে বলতে বাধ্য নই, এখন আপনি আমার উপর থেকে নামেন তো, আমার ভালো লাগছে না। নীলা বলল, ও আচ্ছা, এটা আগে বলবে না? তোমার ভালো লাগছে না? দাঁড়াও, তোমার ভালো লাগার ওষুধ আমার কাছে আছে, আমি দিচ্ছি। নীলা এটা বলে আমার ঠোঁট তার দখলে নিয়ে নিল। 5 মিনিট পর ছাড়তে দুইজনই হাঁপাতে লাগলাম। আমি বললাম, আরেকটু হলে তো চলে যেতাম। নীলা বলল, কোথায়? আমি বললাম, উপরে। তারপর নীলা আমার বুকে ছোট্ট বাচ্চাদের মতো মাথা রেখে বলল, রিফাত, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি বললাম, আরে পাগলি, এমন করে বলছো কেন? আমি কোথায় যাব? নীলা বলল, রিফাত, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি বললাম, আমিও আমার রাগী বসকে অনেক অনেক ভালোবাসি। তারপর নীলার সাথে হাসি মজার কথা বলতে লাগলাম। এইভাবে কথা বলতে বলতে দেখি অফিস যাওয়ার টাইম হয়ে গেল। তারপর আমি আর দেরি না করে রেডি হয়ে নীলাকে বললাম, তোমার আর আমার ভাইয়ের জন্য ফুচকা আনছিলাম, খেয়ে নিও। আমি অফিসে গেলাম, আল্লাহ হাফেজ। এটা বলে রুম থেকে বের হয়ে দাদু, বাবা, আম্মু থেকে দোয়া নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে অফিসে আসতে সবাই স্বাগত জানাতে লাগলো, নতুন এমডি বলে কথা। সবার শেষে একটা মেয়ে বলে উঠলো, অভিনন্দন স্যার। আমি মেয়েটার হাত থেকে ফুলগুলো নিয়ে একটা মুচকি হাসি দিয়ে কেবিনে চলে গেলাম। আমার পিছন পিছন ম্যানেজার আঙ্কেলও আসতে লাগলো। মামুন মিয়া বলল, তা রিফাত বাবা, কেমন লাগছে তোমার কেবিন? আসলে আগে আমি মাঝে মধ্যে অফিসে আসলে ম্যানেজার আঙ্কেল আমাকে অনেক আদর করতো, একদম নিজের ছেলের মতো। আর যদি আমাকে স্যার বলতো তখন আমি রাগ করতাম, তাই আমি মানা করছি স্যার বলতে। তাই ম্যানেজার আঙ্কেল আমার নাম ধরে ডাকে। আমি বললাম, আঙ্কেল, অনেক সুন্দর লাগছে। তা মিটিং কখন? ম্যানেজার আঙ্কেল বলল, তারা তো চলে এসেছে, এখন যদি আপনি বলেন তাহলে মিটিং রুমে গিয়ে মিটিং করতে পারি। আমি বললাম, ওকে, চলেন আঙ্কেল। তারপর আমি আঙ্কেল থেকে ফাইলের সবকিছু বুঝে নিয়ে আমি আর আঙ্কেল মিটিং রুমে গেলাম। সেখানে প্রায় 2 ঘন্টা মিটিং করার পর আমরা প্রজেক্টটা পেলাম। অনেক খুশি লাগছে, জীবনের প্রথম মিটিং, আর এতে সফল। নিজের মধ্যে একটা ভাব চলে আসছে। মিটিং শেষ করে নিজের কেবিনে বসে পিয়ন চাচাকে বললাম, এই মেয়েকে আমার কেবিনে আসতে বলেন। আমার কথা শুনে পিয়ন চাচা আচ্ছা বাবা বলে চলে গেল। একটু পর কেউ দরজার সামনে থেকে বলে উঠল, আসবো স্যার? আমি বললাম, আসেন মিস জেরিন। তারপর জেরিন আমার কেবিনে ঢুকে বলল, স্যার আমাকে কেন ডাকলেন? আমি বললাম, দেখ, আমরা বন্ধু, সো আমাদের মধ্যে স্যারটার এগুলো চলবে না। তা চাকরি করতে কেমন লাগছে? জেরিন বললাম, ভালো লাগবে না কেন, বন্ধুর অফিস বলে কথা, কিন্তু তুই এটা ঠিক করিসনি। আমি বললাম, কি? জেরিন বলল, বিয়ে করছি আর আমাকে বললি না? আমি বললাম, দেখ, আমি বিয়ে করছি এটা আমি নিজেও জানতাম না, আমাকে জোর করে বিয়ে করছে নীলা। জেরিন বলল, আর তুই করে নিলি? আমি বললাম, কারণ আমি ভালোবাসি তাই। আমার মুখে এমন কথা শুনে জেরিন মুখ কালো করে বলল, আচ্ছা তুই থাক, আমার অনেক কাজ আছে, সইগুলো করতে হবে। আমি বললাম, ওকে যা। এটা বলতে জেরিন চলে গেল আর আমি অফিসের কিছু কাজ দেখতে লাগলাম। অনেক কিছু দেখে অনেক কিছু বুঝলাম এবং নিশ্চিত হওয়ার জন্য রানাকে কল দিলাম। হ্যালো রানা, এর একটু খোঁজ নাও তো। রানা বলল, ওকে ভাই, কালকের মধ্যে পেয়ে যাবেন। তারপর ফোন কেটে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বসতে নীলা ফোন দিল। আমি বললাম, কি বলবা বলো। নীলা বলল, বাড়িতে কখন আসবা? আমি বললাম, দেরি হবে, অনেক রাত হতে পারে। নীলা বলল, ও আচ্ছা, সাবধানে কাজ করো, আর ভুলেও অফিসের কোনো মেয়ের সাথে কথা বলবো না, তা না হলে বুঝতে পারছো? আমি বললাম, মহারানী, আমি বুঝতে পারছি, কারোর সাথে কথা বলবো না, হয়েছে? নীলা বলল, হয়েছে, বাই, আল্লাহ হাফেজ, রাতে সাবধানে আসিও, কেমন? আমি বললাম, ওকে পাগলি। তারপর ফোন কেটে দিয়ে আবার কাজ করতে লাগলাম। অফিস শেষ করে রাতে বাড়ি ফেরার পথে আবার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি নিজামুদ্দিন স্যারের ফোন। আমি বললাম, হ্যালো স্যার। নিজামুদ্দিন বলল, রিফাত শোনো, একটু পর রহমান এই জায়গা দিয়ে একটা ড্রাগের ডিল করবে, আমি খবর পেয়েছি, এই সুযোগ তাকে ধরার। আমি বললাম, ওকে স্যার, চিন্তা করিয়েন না, আমি সব সামলে নিব। তারপর আমি গাড়ি ঘুরিয়ে স্যারের দেওয়ার ঠিকানায় চলে গেলাম। সেখানে গিয়ে দেখি একটা পরিত্যক্ত গোডাউন। তারপর ভিতরে গিয়ে দেখি কেউ নেই, কিন্তু স্যার যে আমাকে বলল এখানে বড় একটা ডিল করা হবে, তাই আমি স্যারকে কল দিলাম। হ্যালো স্যার, এখানে তো কিছুই দেখছি না। নিজামুদ্দিন বলল, তাহলে আমাকে একজন ইনফরমেশন করলো ওইখানে হবে। আমি বললাম, তাহলে স্যার আমি কি চলে আসবো? নিজামুদ্দিন বলল, ওকে, তাহলে চলে যাও। এটা বলে আমি ফোন কেটে দিয়ে যাওয়ার জন্য হাঁটা ধরতে আমি পিছন থেকে মাথায় কেউ বাড়ি মারলো, সাথে সাথে মুখ থুবড়ে পড়ে গেলাম। মাথায় বাড়ি দিতে আমার মাথা ঘুরতে লাগলো। চোখের সামনে ভেসে উঠতেছে মা, বাবা, ভাই, নীলার চেহারা। অনেক ইচ্ছে ছিল পরিবারের সাথে সময় কাটাবো, ছোট ভাইয়ের সাথে দুষ্টুমি করব, নীলার সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করব। হয়তো আর ইচ্ছেগুলো পূরণ হবে না। অনেক কষ্ট হচ্ছে নীলার জন্য। পাগলিটা আমার এমন কথা শুনে কি করবে? পাগলিটা তো আমাকে অনেক ভালোবাসে, তার কি হবে? তাদের সাথে আর দেখা হবে না।
চোখের মাঝে কান্নার ছাপ, অন্ধকার ছেয়ে যাচ্ছে চোখে, মনে হচ্ছে চোখগুলো বুঝি এই বন্ধ হয়ে যাবে। তারপরেও আমি অনেক কষ্টে নিজের ডান হাতটা মুখের ভেতরে নিয়ে কামড়ে ধরলাম, এতে শরীরে একটু শক্তি আসলো। তারপর কাপা কাপা হাতে ভর দিয়ে মাটি থেকে উঠে পিছনে ঘুরে ঝাপসা চোখে যাকে দেখলাম তাকে এইভাবে এই জায়গায় দেখবো আমি ভাবতেও পারিনি। আমি কাপা কাপা গলায় বললাম, তুমি এখানে? আর কিছু বলতে যাব তার আগেই আমাকে আরেক বাড়ি দিতে আমি পুরোপুরি জ্ঞান হারালাম। এইদিকে আমাকে অজ্ঞান অবস্থায় চেয়ারের সাথে বেঁধে ফেললো। তারপর আমাকে ধরে ফেলছে এই কথাটা রহমান এবং এসকে কে কল দিয়ে বলে দিল এবং তারা এই কথা শুনে আসতে লাগলো। কিছুক্ষণ পরে রহমান ও এসকে একসাথে গোডাউনের ভিতরে ঢুকতেই লোকটি বলে উঠলো, আরে দোস্ত কি অবস্থা, অনেকদিন পরে সবাই একসাথে হলাম। এসকে বলল, তুই ঠিক বলছিস। লোকটি বলল, তা রহমান দোস্ত, তোর ছেলের প্রতিশোধ কিভাবে নিবি এর থেকে? রহমান বলল, তিলে তিলে কষ্ট দিয়ে মারবো শালাকে, আমার একটা ছেলেকেও বাঁচিয়ে রাখলো না শালা, আজকেও শেষ দিন। এসকে বলল, এইসব কি বলছিস তুই, ওকে মারবি কেন? ওকে মারবি না তোরা? রহমান বলল, পাগল হয়েছিস তুই, ওকে মারবো না কেন? ওই শালা আমার 2 ছেলেকে মেরে ফেলছে আর আমি ওকে ছেড়ে দিব, তুই ভাবলি কি করে? এসকে বলল, দেখ তোর ছেলে তো মারা গিয়েছে, এটাকে মেরে তাদের আনতে পারবি না। রহমান বলল, কিন্তু তার বদলা তো নিতে পারবো। এসকে বলল, বদলার থেকে বেশি কিছু নিতে পারবি বেটা। রহমান বলল, মানে কি বলতে চাস তুই? এসকে বলল, তাহলে শোন। এই বলে এসকে তাদের প্ল্যানটা শোনালো। লোকটি বলল, আরে মামা তুই এটা কি প্ল্যান শোনালি? এই বুদ্ধি আমার মাথায় আগে আসলো তো আমি আরো আগে কাম করে দিতাম, এত বছর যা করতে চেয়েছিলাম সেটা আজ হবে। রহমান বলল, না আমি মানবো না, আমি এই শালাকে মারবো। লোকটি বলল, দোস্ত একটু বোঝার চেষ্টা কর, ছেলে তো গেছে, আর এই প্ল্যান মতো কাজ করলে এমনিতেও শালা তিলে তিলে মরবে। এটা শুনে রহমান কিছু একটা চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে তাহলে তাই কর, কিন্তু আমি ওই শালাকে মারবো আগে। কি বলল, আচ্ছা ঠিক আছে। এসকে বলল, তাহলে আমি আমার কাজ করি কেমন? এই বলে এসকে কাকে যেন কল দিল। রাত বাজে এখন 1টা, আমার এখনো খোঁজ নেই। আম্মু নীলা কান্না করতে করতে শেষ। নীলার বাবা মা সাথে সাথে আমাদের বাড়ি চলে আসছে, আর নীলার মা আর আমার আম্মু নীলাকে সান্ত্বনা দিতেছে। বাবা দাদু অনেক জায়গায় ফোন করে খোঁজ নিয়ে দেখলো এবং আমাদের আগের বাসায় গেল, কিন্তু আমাকে পেল না। আব্বু বলল, বাবা আর দেরি করিয়েন না, পুলিশকে জানানো দরকার। দাদু বলল, তুই ঠিক বলছিস। এটা বলে দাদু ফোন বের করে যখনই পুলিশকে কল দিবে তার আগে আননোন নাম্বার থেকে একটা কল আসলো। দাদু হয়তো ভাবছে আমি কল দিয়েছি, তাই দাদু তাড়াতাড়ি করে রিসিভ করে বলতে লাগলো, হ্যালো দাদু ভাই, তুমি কোথায়, বাসায় কখন আসবা, সবাই তোমার জন্য চিন্তা করছে। এসকে বলল, আরে আশরাফ চৌধুরী এত উতলা হচ্ছেন কেন, নাতির জন্য একটু আসতে দেরি করছে তাই বলে এত উতলা হতে হবে নাকি? দাদু বলল, কে আপনি? এসকে বলল, আমি কে সেটা জেনে তোমার কাজ নেই, তুমি তোমার নাতিকে বাঁচাতে চাইলে এই ঠিকানা মতো বাবা ছেলে চলে আসো, আর সাথে রফিক চৌধুরীকে আনতে ভুলবে না, কিন্তু কোনো পুলিশ প্রশাসন যেন না আসে, মনে রাখবা। আর যদি চালাকি করার চেষ্টা করিস তাহলে এসকে কি জিনিস তা হাড়ে হাড়ে বুঝবে। এটা বলে ফোন কেটে গেল। দাদু হ্যালো বলে আর কিছু বলতে যাবে তার আগেই ফোন কেটে গেল। বাবা বলল, বাবা কি হয়েছে? দাদু বলল, এসকে রিফাতকে কিডন্যাপ করেছে এবং তাকে বাঁচাতে হলে এই ঠিকানায় যেতে বলছে, আমাকে আর তোকে। বাবা বলল, মনে হয় প্রতিশোধ নিতে এমন করছে, আচ্ছা চলো যাই আর পুলিশকে ইনফর্ম করো। দাদু বলল, পুলিশকে বলতে মানা করছে, আর এসকে কে তুই চিনিস, তার লোকও থাকতে পারে পুলিশে, তখন ভেজাল হবে, তার চেয়ে বরং বাবা কথা বলার টাইম নেই চলো। এটা বলে দাদু বাবা আর রিফাত আঙ্কেল হাঁটা ধরলো। বাবা হাঁটতে পারছে না, সেটা কি কারণে আপনারা জানেন। তারপরেও বাবা এলবি স্টিক দিয়ে তাড়াতাড়ি করে হাঁটতে লাগলো। একটু পর গাড়ির কাছে এসে গাড়িতে উঠে গাড়ি নিয়ে ঠিকানার উদ্দেশ্যে রওনা দিল। এইদিকে এসকে বলতে লাগলো, ওই তোরা কই, এই শালাকে এখন ঘুম থেকে তোল, অনেক ঘুমিয়েছে। এটা বলতে সেখানে থাকা একটা ছেলে গিয়ে 1 বালতি পানি রিফাতের মুখে মারলো। আমার মুখে পানি পড়তেই আমার জ্ঞান ফিরলো। মাথাটা প্রচুর ব্যথা করছে, মাথা জিম ধরে আছে, চোখগুলো খুলতে চেয়েও খুলতে পারছি না। তারপরেও অনেক কষ্ট করে চোখ খোলাতে আমার সামনে একজন এসে বলল, কি অবস্থা বাবা, অনেক কষ্ট হচ্ছে বুঝি? আমার সামনে কে আছে কিছু ভালোভাবে দেখতে পারছি না, সব ঝাপসা লাগছে, কিন্তু কণ্ঠটা অনেক পরিচিত। লোকটি বলল, এই বাবাকে আরেকটু পানি দাও তো। এটা বলতে একটা ছেলে এসে আমার মুখে আবার পানি মারলো। এইবার সবকিছু ঠিকঠাক দেখছি। লোকটি বলল, কি বাবা এইবার ঠিকঠাক দেখছো তো? আমি বললাম, তুমি এটা করতে পারলে মামুন আঙ্কেল? আপনারা ঠিক শুনছেন, এটা হচ্ছে আমাদের অফিসের ম্যানেজার। মামুন বলল, করতে পারলাম, কারণ তুই যদি অফিসে থাকিস তাহলে আমি কিছুই করতে পারবো না, আর আমি বুঝতে পারছি অতি তাড়াতাড়ি বাস খাবো, তাই তুই বাস দেওয়ার আগেই আমি তোকে বাস দিয়ে দিলাম। আমি বললাম, তোমাকে নিজের আপন চাচার মতো ভাবতাম, আর তুমি এটার এই প্রতিদান দিলে, তুমি তো আমাকে ভালোবাসতে। মামুন বলল, কিসের ভালোবাসা? টাকার কাছে কি ভালোবাসা বড়? যেখানে টাকার জন্য উপকার ভুলে তোর বাপের মিথ্যা অপবাদ দিয়ে নিজের অফিস থেকে বের করে দিলাম, সেখানে আমি বাঁচার জন্য তোকে মারবো কতক্ষণ? আমি বললাম, তার মানে তুই আমার বাবাকে মিথ্যা অপবাদ দিয়েছিলি? আরে শুধু এটা না, তোর বাবাকে মারার প্ল্যানও করছে, বাট কি আর করব, শালারা তো বেঁচে গিয়েছে।
জানিস তোর দাদুকেও মেরে দিতাম, বাট পারলাম না। যখনই তোর দাদুকে মারতে যাব তার আগেই জানতে পারলাম তোর দাদু যদি সম্পত্তি কারো নামে না লিখে মারা যায় তাহলে সব তোদের এতিমখানায় চলে যাবে। তাই তো বুদ্ধি করে তোর মার সাথে তোর দাদুর দেখা করিয়ে দিলাম। আমি বললাম, বাবা দাদু কি করলো না তোর জন্য? তোকে পথ থেকে তুলে এনে দয়া করে চাকরি দিল, আর তুই উপকারের এই প্রতিদান দিলি? তোকে তো আমি ছাড়বো না, তোর জন্য আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। মামুন একটু হেসে বলল, আগে চারিদিকে তাকিয়ে দেখ ভাই। এই কথা শুনে চারিদিকে তাকিয়ে দেখি অনেক ছেলেপিলে। হঠাৎ একদিকে চোখ যেতে তাদের দিকে তাকিয়ে থাকলাম, কারণ তাদের এখানে আমি আশা করতেই পারি। একজন হচ্ছে রহমান, আরেকজন কে জানি না, কারণ মুখে মাস্ক পরা। মামুন বলল, কিরে রহমান, এসকে শালা তো দেখি অনেক সাহস, আমার ডেরাতে বসে আমাকেই আবার ধমক দিতেছে। এটা শুনে বুঝতে পারলাম মাস্ক পরা লোকটা হলো এসকে। মামুন মিয়ার কথা শুনে রহমান আর এসকে আমার সামনে আসলো। রহমান কিছু না বলে আমার গালে এলোপাতারি ভাবে মারতে থাকলো। আমাকে মারতে মারতে মুখ দিয়ে রক্ত বের করে দিল। তখন মামুন মিয়া বলল, আরে আরে কি করছিস তুই? শালা মরে গেলে আমরা কিছুই করতে পারবো না। তাদের এই কথা শুনে আমি মুখের ভিতরে জমে থাকা রক্তগুলো ফেলে বললাম, মামুন, রহমান, এসকে, আমাকে এখনো সময় আছে, মেরে ফেল, তা না হলে পরে নিজেরা পালানোর টাইম পাবি না। রহমান বলল, দেখছিস শালা মৃত্যুর দরজার সামনে, অথচ আমাকে ধমক দিয়ে যাচ্ছে। এসকে, তুই যদি না বলতি তাহলে এই শালাকে এখনই পুঁতে দিতাম। আমি বললাম, রহমান যেটা ভাবছিস সেটা কর, তা না হলে এটা বলারও সুযোগ পাবি না। এটা বলতে রহমান রেগে তার কোমরে থাকা বন্দুকটা বের করে আমার কপালে ধরলো। তাহলে তাই হবে, এটা বলে যখনই গুলি করতে যাবে তখনই এসকে রহমানকে ধরে বলল, দেখ রহমান, এটা কিন্তু ঠিক করছিস না। তুই ওর কপাল থেকে বন্দুক নামা বলছি, ওর যদি কিছু হয় তাহলে আমি কি করতে পারি সেটা তুই ভালো করেই জানিস। রহমান বলল, সেটাই তো, তোর জন্য পারছি না। কে বলছে তোর মেয়েকে এই আপদকে ভালোবাসতে? আজ তোর মেয়ের জন্য পারছি না, তা তোর গুণধর মেয়ে কই, দেখছি না যে? এসকে বলল, আসতেছে। আর ওর যে এমন হাল করছিস, এটা যদি জেরিন দেখে তাহলে কি করবে বুঝতে পারছিস? রহমান বলল, আরে তখন কিছু একটা বোঝানো যাবে। আমি জেরিনের কথা শুনে অবাক হয়ে গেলাম। এসকের মেয়ে জেরিন, আর আমি জানলাম না? কি করে জানবো? জেরিন তো কখনো তার পরিবারের সাথে আমাকে দেখা করায়নি। এসকে বলল, কি জামাই অবাক হচ্ছ? অবাক হওয়ারই কথা, জেরিন আমার মেয়ে, বুঝলা? সেই কলেজ লাইফ থেকে তাকে পাঠিয়েছি তোমার উপর নজর রাখতে, তোমার পরিবারের খবরাখবর দিতে। কিন্তু আমার মেয়ে কি তোমাকে ভালোবেসে ফেলছে, তাই তোমাকে কিছু করতে পারছি না। তা না হলে আমি এতক্ষণে তোমাকে উপরে পাঠিয়ে দিতাম। আমি বললাম, আমার আশেপাশে এত শত্রু ছিল আর আমি বুঝতে পারিনি। আচ্ছা সব তো জানলাম, এইবার আপনার চেহারাটা একটু দেখি। এসকে বলল, কুল কুল, সময় হলে সব জানবা, এখন একটু অপেক্ষা করো। আমি মনে মনে বলছি, শালা অপেক্ষা তো করছি তোর মুখ দেখার জন্য, তা না হলে এতক্ষণে সব আমার হাতে থাকতো। তোকে যদি না দেখি আর মারামারির ভিতরে যদি তুই পালিয়ে যায়, তাই এতক্ষণ সহ্য করছি, তা না হলে। এইদিকে এসকে বলল, এই রহমান, তুই এখনো বন্দুক নামালি না কেন? নামা বন্দুক। এটা বলতে যখনই রহমান আমার মাথা থেকে বন্দুক নামাবে তখনই কোথা থেকে দাদু বলে উঠল, না আমার নাতিকে তোমরা কিছু করিও না, এই তো আমরা চলে এসেছি। এটা বলতে কিছু লোক দাদু, বাবা, আঙ্কেলকে ধরে ফেললো। আমি দাদু, বাবা, আঙ্কেলকে দেখে বললাম, বাবা তোমরা কেন এখানে এসেছো? রহমান, মামুন, তাদের বাড়ি যেতে দে, তোদের যা করার আমার সাথে কর। রহমান বলল, সবাইকে যেতে দিব, তার আগে আমাদের কাজটা করে নি। আমি বললাম, দেখ এর পরিণাম কিন্তু ভালো হবে না। মামুন বলল, ভালো হবে নাকি খারাপ হবে সেটা আমি দেখব, তোকে ভাবতে হবে না। এই তোরা এই তিনজনকে বেঁধে ফেল। দাদু বলল, মামুন তুই এটা কি করছিস? মামুন বলল, কি আশরাফ চৌধুরী, কি করছিস দেখছো না? বাবা বলল, এতদিন দুধ কলা দিয়ে কাল সব পুষেছিলাম বাবা। মামুন বলল, আরে এতদিন কেন? শুরু থেকে আমাকে তোরা পুষেছিলি, এখন আর অভিনয় করতে পারবো না। এই রহমান, কাজ শুরু কর। মামুনের কথা শুনে রহমান আমার মাথায় বন্দুক ধরল। দাদু বলল, এই মামুন এটা কি করছিস? ওর মাথায় বন্দুক ধরছিস কেন? মামুন বলল, নামিয়ে ফেলবো, তার আগে এই কাগজে সাইন করে ফেলো, কেমন? আমি বললাম, দাদু সাইন করিও না, এতে আমার যা হয়ে যাক না কেন। এসকে চেয়ারে বসে বলতে লাগলো, আশরাফ চৌধুরী নাতিনের কথা শুনলে কিন্তু নাতিনকে হারাবে। বাবা বলল, তুমি এত কিছু ভাবছো কেন? সাইন করে দাও, সম্পত্তির চেয়ে আমাদের ছেলে বড়। আমি বললাম, বাবা তুমিও? না দাদু এটা করিও না। এইদিকে দাদু কি করবে বুঝতে পারছে না, কোন দিকে যাবে সে। রহমান বলল, আশরাফ চৌধুরী তোমার কাছে 3 সেকেন্ড সময় আছে, এর মধ্যে যা করার করে দাও। 1, 2, যখনই 3 বলতে যাবে তার আগেই দাদু বলে উঠলো, না আমি সাইন করে দিতেছি, দাঁড়াও। এটা বলতে মামুন পেপার দাদুর দিকে বাড়িয়ে দিল, আর দাদু আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে সাইন করে দিল। দাদু বলল, এইবার তো আমার নাতিনকে ছেড়ে দাও। এসকে বলল, এত তাড়াতাড়ি কিসের? এখন তো আমার সব হিসাব বাকি। মিস্টার রফিক চৌধুরী আর মিরাজ চৌধুরী কি বল? আমি বললাম, মানে তুই কি বলতে চাস? এসকে বলল, সেটার হিসাব তোর বাবা আর তোর শ্বশুরের সাথে হবে, বুঝলি? আমি বললাম, আচ্ছা সেটা না হয় হিসাব করবি, আগে তোর চেহারাটা একটু দেখা। এসকে বলল, আচ্ছা এত যখন আমার মুখ দেখতে চেয়েছিস তো দেখ, দেখিস আবার আমাকে দেখে হার্ট অ্যাটাক করে যেন না ফেলিস, পরে আবার আমার মেয়েকে বোঝানো কঠিন হয়ে যাবে।
আমি বললাম, আরে দেখা তো একবার, তোকে শুধু একবার দেখে নি, তারপর আমি দেখবো কত ধানে কত চাল। তাহলে এই দেখ আমার মুখ। এটা বলে এসকে তার মাস্কটা খুলে ফেললো। মাস্ক খোলাতে আমি যাকে দেখলাম তাকে দেখে আমি বিশ্বাস করতে পারছি না, এই মানুষটা এত বড় সন্ত্রাসী। আমি বললাম, নিজামুদ্দিন স্যার আপনি? আমি শাহরিয়া খান নিজাম। তোকে আর কিছু বলতে পারবো না, এখন তোর বাবার সাথে আমার হিসাব। এই বলে আমার বাবার সামনে যেতে লাগলো। এইদিকে আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, যেটার জন্য এতক্ষণ ধৈর্য ধরলাম সেটার অপেক্ষা এখন শেষ। বয়েজ টেক পজিশন। ইয়েস স্যার। আমি বললাম ওকে। আমি বলার সাথে সাথে কাজ শুরু করে দিবে। নিজাম বলল, তোর জন্য আমার বাবা তিলে তিলে জেলে পচে মরছে, আর তোকে কিভাবে ছেড়ে দিই বল? এই পাটা ভাঙছে না, সমস্যা নাই, আরেকটা আছে তো, ওইটা না হয় যাবে। বাবা বলল, দেখ তোর বাবা তার কাজের ফল পেয়েছে এখানে। নিজাম বলল, আরে রাখ তোর ফলমূল, আগে আমার কাজ করি। এটা বলে বাবার ভালো পায়ের গোড়ালি বরাবর বন্দুক ধরলো, আর সাথে সাথে বন্দুকের আওয়াজে আমার আব্বু চিৎকার দিয়ে উঠলো। আর বাবার চিৎকার শুনে আমার কলিজার মুসর দিয়ে উঠলো। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।